রহস্য ও রোমাঞ্চের এক অন্য ঠিকানা রহস্যের শিহরণে আপনাদের সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আজকে শুনবেন লেখিকা তন্দ্রা নাথের কলমে গোয়েন্দা সমরেশ সিরিজ গল্প সমুদ্র তীরে ষড়যন্ত্র। আমাদের গল্পগুলো শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে নিলেই হবে বুদ্ধিমানের কাজ। এর সাথে বাস্তবের কোনো মিল নেই, যদিও থেকে থাকে সেটা শুধুমাত্র গল্পের প্লট সৃষ্টির জন্য। আজকের গল্পটিতে থাকছে গা শিউরে ওঠা ভয়ানক এক রোমহর্ষক কাহিনী, তাই গল্পটি উপভোগ করতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে হবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামতগুলি। গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ, আপনারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প, গোয়েন্দা সমরেশ সিরিজ গল্প সমুদ্র তীরে ষড়যন্ত্র। গল্পের সূত্রধর আমি সুদীপ এবং পরিবেশনায় SD প্রোডাকশন। সকালে সিধু কাকার বানানো চায়ের কাপে চুমুক দিতে দিতে হঠাৎ খেয়াল করলাম সমরেশ তার বাইরের আলমারিতে দীর্ঘক্ষণ ধরে কিছু একটা করেই চলেছে। মুখে কোনো শব্দ নেই, শুধু নিজের মনে কিছু একটা করেই চলেছে। মনে হয় কিছু একটা খুঁজছিল। সমরেশকে জিজ্ঞেস করলাম, কি হলো সমরেশ, তুমি কি কিছু খুঁজছো নাকি? হ্যাঁ, খুঁজছি বই কি, আর বলো না। উকিলবাবু টেলিফোন করেছিলেন, বলছিলেন যে জমির কাগজপত্রগুলো নিয়ে একবার ওর কাছে যেতে। জমির কাগজপত্র নিয়ে? কিন্তু কেন? কারণ যদিও তিনি তেমন কিছু বললেন না, শুধু বললেন আজ বিকেলে একবার তার কাছে যেতে, সাথে মাসির করা উইলটাও নিয়ে যেতে বললেন। কোনো সমস্যা হয়নি তো? আমার কি কোনো সাহায্য লাগবে তোমার? আরে না না, সাহায্য লাগবে না। কেন ডেকেছে আগে সেটা শুনি, তারপর না হয় বলবো তোমায়। আচ্ছা বেশ। সমরেশ কিছুক্ষণ পর খুঁজতে খুঁজতে সমস্ত জমির কাগজপত্রগুলো এক জায়গায় গুছিয়ে নেয়। বইয়ের আলমারিতে নথিপত্র খুঁজতে খুঁজতে অগোছালো করে ফেলেছিল। আমি চায়ে শেষ চুমুকটা দিয়ে সমরেশকে সহযোগিতা করতে লাগলাম আলমারিটিকে আবার গুছিয়ে রাখতে। আর তখনই একখানা ছবি পেলাম। ছবিটা একটা মহিলার, অনেকটাই পুরনো, কিন্তু ছবির মহিলাটি বেশ সুন্দরী, লাবণ্যময়ী। এটা কার ছবি? আরে এটা কোথায় পেলে? এ তো আমার মাসিমার ছবি, যুবতীকালের ছবি। মাসি বলতো এই ছবিখানা দেখেই নাকি মেসোমশায় মাসিমাকে বিয়ে করার জন্য উদগ্রীব হয়ে উঠেছিলেন। সমরেশকে দেখলাম কথাগুলো বলতে বলতেই তার ঠোঁটে হাসি ফুটে উঠেছে। জানো অমিত, মাসিমা দেখতে যেমন রূপবতী ছিলেন তেমনি গুণবতী ছিলেন। এই ছবিটা মেসোমশাইয়ের খুবই প্রিয় ছিল। ভাবছি এটাকে বাঁধিয়ে রাখবো, কি বলো? হ্যাঁ বেশ তো, এত সুন্দরী একজন মহিলা, তুমিও এমন সুন্দরী একজন কাউকে পেলে তো তোমার সংসারটাও বেশ সুন্দর হতো। কি আমার সংসার? আমার কথা শুনে সমরেশ উচ্চস্বরে হাসতে থাকে। সংসারের কথা বলতেই এড়িয়ে যায়। আমি কি হাসির কথা কিছু বলেছি? সংসার করার ইচ্ছে নেই তোমার? একটা সুন্দরী বউ হবে, সে ভালো ভালো রান্না করে খাওয়াবে, এই বাড়ি ঘর সুন্দর করে গুছিয়ে রাখবে। কেন, এসবের জন্য বউয়ের কি দরকার? সেতু কাকা কি খারাপ রাধে নাকি? বউ আনা মানে আবার উটকো এক খরচ। কি? বউ মানে উটকো খরচা? ঠিক আছে, আমিও দেখব তুমি বিয়ে করো কিনা। আচ্ছা, সে পরে দেখবক্ষণ। তুমি দেখো সেতু কাকার রান্না হলো কিনা। সমরেশ কথাগুলো বলতে বলতে স্নানের দিকে চলে যায়। দুপুর গড়িয়ে বিকেল হয়। ক্লান্ত অবশ্রান্ত শরীরে সমরেশ ঘরে প্রবেশ করে। আমি তখন সমাচার দর্পণে চোখ বোলাচ্ছিলাম। সকালে এক প্রস্ত পড়ে ফেলি, কিন্তু তারপরেও বিকেলে আর একবার খুঁটে খুঁটে পড়তে থাকি। এ আমার একরকম বদ অভ্যেস বলা যায়।
কি ব্যাপার, এত সময় দেরি হলো যে? সব ঠিক আছে তো? হুম, সবই ঠিক আছে অমিত। বড্ড ক্লান্ত লাগছে। এত সব জমি জমা সম্পত্তির হিসেবটা না আমার বরাবরই ভালো লাগে না, জানো অমিত। কি বলছো হে গোয়েন্দাবাবু? তোমার মুখেই এমনটা শুনছি। এই জমি জমা সম্পত্তি নিয়েই তো পিতা পুত্রের কোন্দল, ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি। আর তুমি বলছো কি না? সত্যি বলছি অমিত, মাসি আর মেসোমশাইয়ের সম্পত্তির ভিড়ে আমি না হারিয়ে যাই। মুখুজ্জে জ্যাঠা ডেকেছিলেন, তিনিই তো মাসি আর মেসোমশাইয়ের উকিল, সম্পত্তির হিসেবটা রাখতেন। তিনি পুরনো সব নথিপত্র দেখে জানান যে মেসোমশাইয়ের প্রায় 10 একর চাষের জমি রয়েছে কাঁথিতে। সেই 10 একর জমি এতদিন দেখাশোনা করতেন সেখানকার স্থানীয় নায়েব রাজমোহন চৌধুরী। কিন্তু মুখুজ্জে জ্যাঠা যা বললেন, সেই সম্পত্তি বেদখল হওয়ার আগেই আমাকে উদ্ধার করতে। মেসোমশাইয়ের সম্পত্তি তার অবর্তমানে আমারই দায়িত্ব সেটা রক্ষা করা। কাথি? তার মানে তো মেদিনীপুর। মুখুজ্জে জ্যাঠাকে বললাম, বেদখল হলে হতে দিন, কি হবে এত সম্পত্তি দিয়ে? উনি আমার কথায় খচে গেলেন, বললেন, এত হেয় করতে না, কাজকর্ম নাকি কিছুই করি না, ভবিষ্যৎ চলবে কিভাবে? যাই হোক, অনেক আরো জ্ঞান প্রদান করলেন আমায়। তা তুমি এবারে কি সিদ্ধান্ত নিলে তবে? মেদিনীপুর যাবে? হ্যাঁ, যেতে তো হবেই। দেখি সেখানকার কি পরিস্থিতি। আর তাছাড়া এ মাসে তো একটা কাজ পেলাম না, বাড়িতে বসে বসেই বা কি করব। চলো হাওয়া পাল্টে আসা যাবে। কবে বেরোচ্ছ তবে? কালই যেতে হবে। তুমি তোমার প্যাটরা গুছিয়ে নাও রাতেই। উকিলবাবুও যাবে নাকি? না, গেলে তো ভালোই হতো, কিন্তু তিনি নাকি টেলিফোনে সবকিছুই বুঝিয়ে দিয়েছেন রাজমোহন বাবুকে। পরদিন খুব সকালেই বেরিয়ে পড়ি দুজনে। ট্যাক্সি করে স্টেশনে পৌঁছে যাই। ফাল্গুন মাসের সকালে শিরশিরানির হাওয়াটাও বেশ কাবু করে দিচ্ছিল। দীর্ঘ সময় অতিক্রম করে স্টেশনে নামতেই দুজন ছুটে আসে। দরদাম করে তাদের মাথায় সুটকেস তুলে দিয়ে এগোই। স্টেশনে খুব একটা ভিড় নেই। বাইরে বেরিয়ে দেখি একখানা ঘোড়া টানা গাড়ি দাঁড়িয়ে। তার কাছাকাছি যেতেই দেখি কচুয়ান নেই। তার খোঁজে এদিক ওদিক ছুটলাম। অবশেষে তার দেখা মিলল। কৃষ্ণকায় স্থূলকায়, মাথায় গামছা বাঁধা এক মানব শরীর আমাদের সম্মুখে উপস্থিত হতেই বললাম, ভাড়া যাবেন? যাবো বলেই তো এইছি। তা যাবেন কোথা? কাঁথি যাব। কাতি? কাতির কোথায় যাবেন বাবু? কাতি তো আর এক হাত জায়গা না বাবু। মন্দারমণি যাব। তা বাবুরা সমুদ্র দেখতে এইছেন নাকি? শুধু সমুদ্র নয়, আমরা কাজে এসেছি। ভাড়া কত? হ্যাঁ দিয়েন বাবু, খুশি হয়ে যা দিবেন। খুশি হয়ে 10 পয়সা দিলে হবে তো? সমরেশের কথায় কচুয়ান দাঁত বের করে ফিক করে হেসে ফেলে। জিভ কেটে বলে, না না বাবু, 10 টাকা দিয়েন। 7 টাকা দেব, চলুন আমাদের জিনিসপত্রগুলো তুলুন। সমরেশের দরদাম দেখে কচুয়ান আর কিছুই বলার সাহস পেল না। সে বুঝে গেছে এই মানুষটার সাথে পেরে ওঠা সম্ভব নয়। দুজনেই গাড়িতে চড়ে বসি। ঘোড়ার নালে ঠক ঠক শব্দ কানে এসে পৌঁছায়। সমরেশকে দেখলাম অন্যমনস্ক, কিছু ভাবছিল হয়তো গভীরভাবে। আমিও কথা প্রসঙ্গ তুললাম, জানো সমরেশ, এই মেদিনীপুরে আমার শৈশবের অনেকটা স্মৃতি জুড়ে আছে। তাই নাকি? কই বলনি তো আগে। আসলে বলবো বলবো করে বলা হয়নি। আমার ছোট মামার বাড়ি এই মেদিনীপুরে। খুব ছোটতেই এসেছিলাম, কয়েক মাস থেকেছিলাম এখানে, তারপর আর কখনো আসা হয়নি। কোথায় তোমার মামা বাড়ি? একবার না হয় বেরিয়ে আসা যাবে। মনে নেই কিছুই, শুধু মনে আছে একখানা প্রাকৃতিক সৌন্দর্য। মেদিনীপুর জেলার প্রত্যন্ত অঞ্চলে একটি ছোট্ট গ্রাম, এই কাথি। এই গ্রামে বেশিরভাগই জেলেরা বাস করে। জেলেদের মেয়েগুলো যেমন রূপবতী তেমন গুণবতী। মাছের ব্যবসাটা সাধারণত এই মেয়েরাই এখানে দেখাশোনা করে। পুরুষ মানুষগুলো সমুদ্রের গভীরে চলে যায় মাছ ধরতে।
আর এই গ্রামের সৌন্দর্য তো তুলনাই হয় না, যেন একদম চিত্র আঁকা, এক প্রকার গ্রাম্য চিত্র। আমরা ছবিতে যা দেখি ঠিক তেমনই এই কাথি গ্রাম। এই গ্রামের হাঁটা পথগুলো চলার জন্য একেবারেই উপযুক্ত নয়। এবড়ো খেবড়ো সরু কাঁচা রাস্তা। কাঁথিতে অনেক কিছুই আছে জানো সমরেশ। আছে কপালকুণ্ডলা, আছে রাজবাড়ি, আছে ময়নাগড়, আছে মুক্তিধাম, আছে সমুদ্র সৈকত, আছে মৎস্যবন্দর পেন্টুয়া ঘাট, আর আছে আর আর কি আছে? কথা বলতে বলতে কোথায় যেন হারিয়ে ফেলেছিলাম নিজেকে। সমরেশ দুবার জিজ্ঞেস করে ফেলেছে এরই মধ্যে আর কি আছে। দীর্ঘশ্বাস ছেড়ে মৃদু হেসে বললাম, আর সৌদামিনী, আমার শৈশবের এক প্রিয় মানুষ। সৌদামিনী? সে কে? তুমি তো একটিবারও এই নামটি বলনি। তোমার বিশেষ কেউ নিশ্চয়ই। সে অনেক গল্প, অন্য কোনো দিন বলবো না হয়। শুধু বলতে পারি সৌদামিনী আমার কপালকুণ্ডলা। তবে বলতে কিন্তু তোমায় হবেই। আমি আর কোনো উত্তর করিনি। প্রায় কয়েক ঘন্টা অতিক্রম করে সেই সরু কাঁচা রাস্তা পেরিয়ে এসে পৌঁছালাম মন্দারমণি। কচুয়ান দরজার কাছে এসে জিজ্ঞেস করে, আর কতদূর যাবেন? সূর্যতরণ পান্থশালা কোথায় জানা আছে? সমরেশের কথা শুনে কচুয়ান চলে যেতেই গাড়ি আবার চলতে শুরু করে। এরপর গাড়ি এসে থামে সূর্যতরণ পান্থশালার সম্মুখে। একেবারে পান্থশালার বাড়ির বারান্দায় এসে দাঁড়ায় ঘোড়ার গাড়ি। গাড়ি থেকে নামতেই দেখি সূর্যতরণ পান্থশালাটি দেখতে অসাধারণ সুন্দর। পুরনো তো বটেই, কিন্তু ঐতিহ্য আছে। ব্রিটিশদের যে আনাগোনা ছিল তার নিদর্শন অনেক কিছুতেই পাওয়া যায়। বারান্দার সামনে দুটো পরিমূর্তি রয়েছে যারা স্বাগতম জানাচ্ছে। বারান্দাটা দাঁড়িয়েছিল 4টি থামের ওপরে। সামনেটা বিশাল বড় খোলা জায়গা, যার মধ্যস্থলে একটা ফোয়ারাও রয়েছে। সাদা মার্বেল পাথরের তৈরি স্তম্ভগুলোতে বেশ যত্ন করে নকশা করা। কচুয়ানকে ভাড়া মিটিয়ে দিতেই দুজন ভৃত্য এগিয়ে আসেন আমাদের দিকে। দুজনেরই বয়স বছর 40-এর কম হবে না। পরনে ধুতি আর কাঁধে গামছা। সমরেশ কিছু বলার আগেই তাদের মধ্যে একজন বলে উঠল, নমস্কার, আমি দীননাথ। আপনি কি সমরেশবাবু? আগে হ্যাঁ। আসুন আসুন। আপনারা যে আসবেন তা আগে থেকেই রাজমোহন বাবু জানিয়েছিলেন। আপনাদের ঘরখানা দেখিয়ে দিই। দীননাথ কথাটা বলেই আমাদের জিনিসপত্রগুলো হাতে তুলে নেয়। দীননাথের সাথে থাকা আরেকজনও জিনিসপত্রগুলো তুলে নিয়ে সামনে এগিয়ে যায়। চলো অমিত, অনেকটা পথ আসা হয়েছে। এখন বিশ্রাম নিয়ে বিকেলে আজ সমুদ্র দেখে আসব, তারপর কাল যাব গ্রামে। ঠিক আছে, তুমি যা বলবে। তবে খিদে কিন্তু পেট চোচো করছে। আগে পেট পুজোর বন্দোবস্ত করতে বলো, বুঝলে? হ্যাঁ, ঘরে গিয়ে ঢুকি। সিঁড়ি ভেঙে আমরা উপরে উঠি। দুজন আমাদের সুটকেসগুলো নিয়ে গিয়ে একটি ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। তালা খুলে দিয়ে ভেতরে ঢুকতেই দেখি বেশ বড় সড়ো ঘর। এই দেখুন, এদিকে বড় জানলা খুললে এই দূরে সমুদ্র দেখতে পাবেন। এদিকে জানলা খুললে জঙ্গল দেখতে পাবেন। সকাল হলেই কত না জানি সব পাখিদের কলকাকলি শুনতে পাবেন। এইদিকে একটা ঘর আছে, এখানে একটা বিছানা আর তক্তপোষ আছে। দীননাথকে দেখলাম বেশ সুন্দরভাবে আমাদের ঘর কতটা ভালো আর সুন্দর, সব থেকে দামি সেটা গুছিয়ে গুছিয়ে রয়েছে। চারিদিকে ঘুরে ঘুরে দেখাচ্ছে। আমি এবার নিজেই সম্পূর্ণ ঘরটা দেখে নিয়ে ঝুল বারান্দাটায় গিয়ে এগিয়ে এলাম। আমাদের ঘরের সাথেই ঝুল বারান্দাটাও আছে। দীননাথ তখনও কথা বলেই যাচ্ছে। ঝুল বারান্দায় দাঁড়াতেই দূরে লক্ষ্য করলাম একটি দামি গাড়ি এগিয়ে আসছে। বোধহয় এই সূর্যতরণেই আসছে সেই গাড়িটা। আমি দীননাথের কথার মাঝেই বলে উঠলাম, আজ আরও কেউ আসবে নাকি দীননাথ তোমাদের সূর্যতরণে? আগে হ্যাঁ, আসবে তো। সোজা লন্ডন থেকে দুজন আসবেন। প্রবাসী বাঙালি কিনা
আজ বিকেলে আসবার কথা। বিকেলে নয়, তারা এসে পৌঁছে গেছে এখনই। সে কি, এসে পড়েছে মানে? এই রামেশ্বর, তুই বাবুদের সব বুঝিয়ে দে, আমি আসছি। দীননাথ হুড়স্থুলভাবে বাড়িতে যেতে নিতেই সমরের সামনে এসে দাঁড়িয়ে বলে, আগে বাবু, আমার এই বকশিসটা। সমরেশ তার পাঞ্জাবির কোচ থেকে 2 টাকা বের করে দীননাথের হাতে দিতেই সে স্যালাম ঠুকে দৌড়ে নিচে চলে যায়। আমি ঝুল বারান্দা থেকেই গাড়ি বারান্দাটা দেখা যাচ্ছিল। সমরেশকে কাছে ডাকলাম, সেও আমার পাশে এসে দাঁড়িয়ে গাড়ি বারান্দা নজর রাখল। দেখলাম 2 জন ব্যক্তি নামলেন। সম্ভবত তারা দুজনে দম্পতি, দুজনেই পরনে বিদেশি পোশাক। এনারাই বুঝি লন্ডন থেকে এলেন? প্রবাসী বাঙালি? হ্যাঁ, দীননাথ তো ঠিকই বলেছে। যাই হোক, আমাদের সেসব দেখে লাভ নেই, খুব খিদে পেয়েছে। দুজনে কথা বলতে বলতে খেয়াল করলাম রামেশ্বর চুপটি করে দাঁড়িয়ে আছে। তোমার নাম রামেশ্বর তো? আজ্ঞে হ্যাঁ বাবু। আমাদের জন্য খাবারের ব্যবস্থা করো খুব তাড়াতাড়ি, বুঝলে? অনেক সকালে বেরিয়েছি কি না? আজ্ঞে বাবু, আমি এখানেই আপনাদের খাবার নিয়ে আসছি। রামেশ্বর তবুও দাঁড়িয়ে রইল। ওকে অমন দাঁড়িয়ে থাকতে দেখে কিছু জিজ্ঞেস করার আগেই সমরেশ বলে উঠল, আমাদের খাবারের বন্দোবস্ত করো, তারপর তোমায় বকশিস দেবক্ষণ। আজ্ঞে বাবু। সত্যি এদের নিয়ে পারা গেল না। সমরেশ টেলিফোনের কাছে গিয়ে রিসিভার তুলে ডায়াল করতে থাকে। আমি আবারও ঝুল বারান্দায় দাঁড়িয়ে উকি দিতেই দেখি আগত নতুন দম্পতি তখনও গাড়ির কাছেই দাঁড়ানো। ঠিক সেই মুহূর্তেই একটি ট্যাক্সি এসে দাঁড়ায়। সেখান থেকে নেমে আসে এক মহিলা, পরনে বেশ ঝাঁ চকচকে শাড়ি, শরীর ভর্তি গহনা, চোখে রোদ চশমা। তাকে দেখেই এই যুগল এগিয়ে যায়। যেই মহিলা এক্ষুনি গাড়ি থেকে নামলেন তাকে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠে প্রবাসী বাঙালি মহিলাটি। আরে নয়নতারা, তুই এখানে? এ তো একেবারে কাকতালীয় ঘটনা। আমি তো ভাবতেই পারছি না যে তুই এখানে। শালিনী, আমিও তো তোকে এখানে দেখে একদম অবাক হয়ে গিয়েছি। কতদিন পর দেখা তোর সাথে। যেই মহিলাটি একা গাড়ি থেকে নামলেন তার নাম নয়নতারা, আর দম্পতির মহিলাটির নাম শালিনী। নয়নতারা আর শালিনী একে অপরকে জড়িয়ে ধরে। বোঝাই যাচ্ছে অনেকদিন পর দুজনের দেখা হওয়াতে দুজনেই উচ্ছ্বসিত। শালিনী তার স্বামীর সাথে নয়নতারার পরিচয় করিয়ে দেয়। সেই ব্যক্তির নাম সম্ভবত চার্লস উইলিয়াম। এতক্ষণে আমার কাছে পরিষ্কার হলো যে মহিলাটি প্রবাসী বাঙালি হলেও সেই পুরুষ ব্যক্তিটি বিদেশি। কি হে অমিত, তুমি তখন থেকে কি দেখছো বলো তো? এই তো বলছিলে খিদে নাকি তোমার পেট চোঁ চোঁ করছে, আর এখন ডাকছি তোমার কোনো সাড়া নেই। আমি সত্যি সমরেশের ডাক খেয়াল করিনি। আসলে এই মানুষগুলোর কথোপকথন আমার বেশ লাগছিল। না, আসলে নিচে যারা এসেছে তাদের দেখছিলাম, বুঝলে সমরেশ। পরে আবার নতুন একজন মহিলা এসেছেন, নাম নয়নতারা, আর সেই দম্পতির নাম হলো শালিনী আর চার্লস উইলিয়াম। বাবা, ইতিমধ্যে এত সব জেনেও গেলে? যাই হোক, নাও খেয়ে নাও। রামেশ্বর আমাদের বেশ যত্ন করে খাবার পরিবেশন করে। সরু বাসমতি চালের ভাত, বেগুন বাহার, সোনা মুগ ডাল, চিংড়ির মালাইকারি, ইলিশ ভাপা, আমসত্ত্বের চাটনি, নলেন গুড়ের সন্দেশ, দই বড়া। আহা, সে কি খাবারের আয়োজন! খাওয়া শেষ হতেই ঢেকুর তুলে রামেশ্বরের প্রশংসা করতেই সে বেজায় খুশি। সমরেশ তার বকশিস মিটিয়ে দিতেই সে ঘর পরিষ্কার করে চলে যায়। আমিও এবার তক্তপোষে গা এলিয়ে দিয়ে জোয়ান চিবোতে থাকি। তখন তোমায় দেখলাম টেলিফোন করছিলে, কাকে করলে? মুখুজে জ্যাঠাকে জানিয়ে দিলাম পৌঁছে গিয়েছি। তিনি বললেন রাজমোহনের লোক নাকি বিকেলে এখানে আসবেন দেখা করতে। তারপর আগামীকাল কখন যাব সেই মতন তারাই আমাদের নিয়ে যাবেন। আমি মুখুজে জ্যাঠাকে বললাম
রাজমোহন বাবুকে একটিবার জানিয়ে দিতে আমাদের পৌঁছানোর খবর। আচ্ছা বেশ, অনেকটা পথ আসা হয়েছে, তুমিও খানিকটা সময় জিরিয়ে নাও। বিকেলে না হয় সমুদ্র সৈকতে সূর্যাস্ত দেখতে যাব। আমি যতদূর জানি সমরেশকে দুপুরে ঘুমানোর অভ্যেস তার বিন্দুমাত্র নেই। হয় খবরের কাগজ, নয়তোবা নতুন কোনো উপন্যাসের পাতায় চোখ বোলাবেন তিনি। তবে আমার বড় অলস্য আছে, দুপুরে সুযোগ পেলেই আমি ভাত ঘুম দেব। ভেতরের ঘরে গিয়ে পরনের পোশাক পাল্টে নিয়ে পিঠ বালিশে হেলান দিয়ে চোখ বন্ধ করে কিছুটা সময়ের জন্য নিজেকে হারিয়ে ফেলি। চোখের সামনে এখনো ভেসে ওঠে সৌদামিনীর খিলখিলিয়ে ওঠা হাসি, লম্বা চুলের বিনুনি, গাছকোমর ধরনের শাড়ি পরিহিত আমার সদু। কী সব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি তার খেয়ালই নেই। ঘুম ভাঙে দীননাথের ডাকে। বাবু উঠুন। আমি চোখ মেলে দীননাথকে দেখতে পেয়েই অবাক হই। কি হয়েছে দীননাথ? সমরেশবাবু কোথায়? উনি তো বাগিচায়, আপনাকে ডেকে দিতে বললেন, নিচে আপনার জন্য অপেক্ষা করছেন। ও আচ্ছা, তুমি যাও, আমি আসছি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 4:45 হয়ে গেছে। আর বেশিক্ষণ নেই সন্ধ্যা নামার। তড়িঘড়ি চোখ মুখে জল দিয়ে গায়ে হালকা শাল জড়িয়ে দরজায় তালা লাগিয়ে অতি দ্রুত নিচে নেমে আসি। দেখি সমরেশ আনমনেই বাগিচায় হাঁটছে। আমি সমরেশের সামনে হাজির হতেই সে বলে, কি হে অমিত, তুমি তো দেখছি ভাত ঘুমে কাদা। তা স্বপ্ন টপ্ন দেখছিলে নাকি? না না, ওই একটু চোখ লেগে গিয়েছিল। তুমি বললেই চলবে। সদুর কথা ভাবছিলে নিশ্চয়ই। সদু? এই নামটা তুমি জানলে কি করে? তুমি সৌদামিনী নামের ব্যবহার না করলেও সদু নামটা যে তুমি তোমার লেখায় এর আগে বহুবার ব্যবহার করেছো, সেটা তুমি ভুললেও আমি ভুলিনি। তুমি আমার সেই লেখাগুলো পড়েছ? সেই সব কথা পরে হবে, চলো বেরোনো যাক। দুজনে কথা বলছি এমন সময় লক্ষ্য করলাম সেই দম্পতি চার্লস উইলিয়াম আর শালিনী দুজনে হাত ধরে হেঁটে হেঁটে পান্থশালা থেকে বেরিয়ে আসছেন। দুজনের মুখেই বেশ চওড়া হাসি। তারা নিজেদের মধ্যে গল্পে মশগুল হয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে যায়। ঠিক পর মুহূর্তেই খেয়াল হলো নয়নতারাও একা একা বেরিয়ে পড়ে তাদেরই পেছন পেছন। আমার অবাক লাগলো, নয়নতারা যদি এতই প্রিয় বান্ধবী হয় তবে তাকেও তো সাথে নিতে পারত। আর অন্যের বিষয়ে এত কিছু না ভেবে দুজনেই হাঁটতে শুরু করি। সমুদ্র সৈকতে সূর্যাস্তের দৃশ্য সত্যি অপরূপ। ঢেউ আছড়ে পড়ছে তীরে, সে কি জলোচ্ছ্বাসের তীব্র শব্দ, কত মানুষের ভিড়। সমুদ্র তীরে হাটও বসেছে, চুড়ি, ফিতে, মালা, সামুদ্রিক শামুকের কত কারুকার্য করা সব শৌখিন জিনিস, মুক্তমালা। এক চিত্রশিল্পীও মনোযোগ দিয়ে ছবি আঁকছেন। ঘণ্টাখানিকের মধ্যে আবদার মতন দর্শকের ছবি এঁকে দিচ্ছেন। শালিনীকেও দেখলাম সেই চিত্রশিল্পীর কাছে গিয়ে বসে পড়েছেন নিজেদের ছবি তৈরি করবে বলে। চার্লসকেও একরকম জোর করে বসালো। দুজন দুজনকে বেশ জড়িয়ে ধরেই বসেছে। চার্লসের বয়স যে বেশ ভালোই আছে তা এখন পরিষ্কারভাবে মুখটা দেখেই বোঝা গেল। শালিনীর আনুমানিক কম তো হবেই, তবে চার্লসের থেকে অনেক ছোট হবে। নয়নতারা তাদের থেকে অনেকটা দূরে বসে রয়েছে একটি পাথরের উপর। দৃষ্টি তার সমুদ্রের তুলনায় বেশি শালিনীদের ওপর। বোধহয় সে একাকিত্বর কারণে তাদের দেখে কোনো স্মৃতি মনে নাড়া দিয়েছে। আমি আর এইসব নিয়ে বেশি না ভেবে সমরেশ আর আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত হয়ে পড়ি। অন্ধকার হতেই ফিরে আসি নিজেদের ঘরে। সমরেশ, বিকেলে তো রাজমোহন বাবুর ওখান থেকে কারো আসার কথা ছিল, তাই না? হ্যাঁ ছিল তো ঠিকই, কিন্তু আমাদের ফিরতেও তো দেরি হয়ে গেছে। আমরা নিজেদের ঘরে পৌঁছতেই দীননাথ জানায় যে টেলিফোনে নাকি রাজমোহনবাবু জানিয়েছেন আজ আর কেউ আসবেন না, কাল সকালেই ঘোড়ায় টানা গাড়ি পাঠাবেন। সন্ধ্যায় চা নাস্তা করে আজকে সমাচার দর্পণে চোখ বুলিয়ে নিতে থাকি। বিকেলে যাওয়ার আগে রামেশ্বরকে বলেছিলাম সমাচার দর্পণের বন্দোবস্ত করে দিতে।
অন্তত যে কদিন আছি সে কদিন যেন থাকি। ওদিকে সমরেশ কিছু নথিপত্র নিয়ে কাজ করছিল। সম্ভবত তার মেসোমশায়ের সম্পত্তি নিয়েই হিসাব নিকাশ করছিল। রাত বাড়ে। রামেশ্বরকে দেখলাম পান্থশালার সমস্ত ঝাড়বাতি আলোগুলোকে নিভিয়ে দিয়ে যাচ্ছেন। নিমিষের মধ্যেই চারিদিকে অন্ধকার হয়ে যায়। আজ আর বেশি কিছু না ভেবে রাতের খাওয়া সেরে ঘুমিয়ে পড়ি। সকালে সমরেশের ডাকেই ঘুম ভাঙে। সমরেশ সকালের প্রারম্ভ সেরে এসেই আমাকে ডেকে তোলে। অমিত, তৈরি হয়ে নাও, আমাদের কিন্তু বেরোতে হবে। হ্যাঁ, এক্ষুনি তৈরি হচ্ছি। স্নান সেরে নি আগে। তুমি তো অনেক আগেই উঠেছো মনে হচ্ছে। আমাকেও ডাকতে না হয়? না না, তোমায় ঘুমন্ত অবস্থায় দেখে মায়া লাগছিল, তাই আর ডাকিনি। তৈরি হয়ে নাও জলদি। দীননাথকে জল খাবার দিয়ে যেতে বলেছি, এক্ষুনি এসেও যাবে। আচ্ছা, বেশ বেশ। সকালে জল খাওয়া সেরে দুজনেই তৈরি হয়ে নিচে নেমে আসি। রাজমোহনবাবুর পাঠানো গাড়ির অপেক্ষায় রয়েছি দুজনেই নিজেদের মতন পায়চারি করতে থাকি। লক্ষ্য করলাম পান্থশালার ঠিক পেছনের দিকে যেদিকটা জঙ্গল, সেখানে শালিনী আর নয়নতারা দুজনের মধ্যে কোনো বিষয়ে কথা চলছে। তাদের দুজনের অভিব্যক্তি দেখে মনে হচ্ছিল শালিনী কোনো বিষয় সমস্যায় আছে। নয়নতারা তাকে সামলাচ্ছিল। কিছুক্ষণ পর ঘোড়ার গাড়ি আসতেই আমরা চড়ে বসি তাতে। মিনিট 30 পর এসে পৌঁছাই রাজমোহন বাবুর বাড়ির আঙিনায়। বাড়িখানাও রাজবাড়ির তুলনায় কম নয়। চারিদিকে মানুষজনের ভিড়, প্রত্যেকেই বিভিন্ন কাজে ব্যস্ত। আমাদের দুজনকে একজন ব্যক্তি ভেতরে নিয়ে যায়। আমরা ভেতরে ঢুকতেই দেখি সামনে একখানা বড় পালঙ্ক। সেই ব্যক্তি পালঙ্কের কাছে গিয়ে বলেন, কর্তাবাবু, ওনারা এইছেন, আপনি উঠে বসুন। হ্যাঁ, ওনারা এইছেন। এই যদু, ওনাদের ঘরে বসা। আমাদের দেশি গরুর দুধের ছানা খেতে দে। না না, ওসবের দরকার নেই রাজমোহন বাবু। নমস্কার, আমি সমরেশ সোম। আমার সাথে আমার বন্ধু অমিত। সমরেশ পালঙ্কের সামনে এগিয়ে যায়। রাজমোহন বাবুকে দেখলেই বোঝা যায় উনি আর মাত্র কয়েকদিনের অতিথি। দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি কমে গেছে। বেশিরভাগ সময় পালঙ্কেই কাটান। সমরেশকে কাছে ডেকে নেন। ভালো করে সমরেশকে দেখতে থাকেন। তারপর বালিশের নিচ থেকে জমি জমার অনেকগুলো নথিপত্র যদুর হাতে দেয়। জ্যাঠামশাই, এগুলো আপনারই থাক না। আপনি... সমরেশ আরও কিছু বলতে চেয়েছিল, কিন্তু রাজমোহন বাবু থামিয়ে দেয়। যদু নথিপত্রগুলো সমরেশের হাতে দেয়। সে রাজমোহন বাবুর হয়ে বলে যে, আগে সমরেশ বাবু, খুড়ো এটাই কইতেন যে আপনার যা প্রাপ্য তা আপনি লইয়া যান। খুড়ো বেশি কথা কইতে পারেন না। উনি আমারে সব বইলা দিছেন। উনি কইছেন উনার 8 পোলার 6 মাইয়া আপনাকেও এই 10 একর জমির আবাদ কইরা আরো জমি বানাইছে। এই লইগা আপনার প্রাপ্য বুঝাই দিতে কইছে। খুড়ো সব বলা তো ভালো না। আপনাকে জমি জবরদখল করণের জন্য ওইটা পয়লা লাগছে। ঠিক আছে জ্যাঠামশাই, আপনি যখন আগলে রেখেছেন এতকাল, আমাদের জন্য এই তো অনেক। তোমাদের এই যদুই নিয়ে যাবে। কোথায় আছে সে জমি? ঠিক আছে, আপনি নিশ্চিন্তে থাকুন, যদু আমায় সবটা বুঝিয়ে দেবে। চলেন, আমি আপনাকে লইয়া যাই। শ্যামলাল। আচমকা রাজমোহন বাবুর মুখে শ্যামলাল নাম শুনে থমকে দাঁড়ালাম। এই নামেই তো তোমারে তালুকদার বাবু ডাকতেন, তাই না? আজ্ঞে হ্যাঁ, আমার মাসির দেওয়া নাম। আপনাকে নিশ্চয়ই মেসোমশাই বলেছেন। হ্যাঁ, তালুকদারের তো কোনো পোলা ছিলই না, তোমাদের তো পালছে। তা তুমি কি কাম করো এইটা আমি মুখুজ্জ উকিলের কাছে শুনেছি। আমারও যে একখান কাম ছিল তোমার সাথে। বলুন না, কি করতে পারি? এখন না, যদু তুই ওদের জমি জায়গা দেখাইতে দেখি, আমি পরে বলবো খন। শ্যামলাল, সাবধানে যেও বাবা। এদিকার পথঘাট
খুব একটা ভালো না। ঠিক আছে জ্যাঠামশাই। এরপর সেখানে আর দেরি না করে যদু আমাদের দুজনকে গ্রামের কাঁচা রাস্তা পেরিয়ে কোথায় আছে সমরেশের সেই 10 একর জমি সেখানে গিয়ে উপস্থিত হই। খেয়াল করলাম অদূরে কয়েকজন আমাদের দীর্ঘক্ষণ থেকে অনুসরণ করেই চলেছে। মাথায় গামছা জড়ানো, হাতে লাঠি। যদু আমাদের জমির সীমানাগুলো দেখিয়ে দিতে দিতেই হঠাৎ কোথায় যেন গায়েব হয়ে যায়। আর ঠিক তখনই অদূরে দাঁড়িয়ে থাকা লাঠিয়ালরা কখন আমাদের কাছাকাছি এসে পৌঁছেছে খেয়ালই করিনি। তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। সমরেশ আর আমি কিছু বোঝার আগে আমাদের সজোরে ধাক্কা দিতেই পাশের খেজুর গাছের সাথে কপালে চোট লাগে। অমিত, সামলে। ওরা 4 জন ছিল, শরীরও বেশ শক্তি। সমরেশ ওদের মধ্যে একজনকে ঘায়েল করে তার লাঠি দিয়েই রীতিমতো পেশাদার লাঠিয়ারের মতন ওদের সাথে একাই লড়তে লাগলো। বেশিক্ষণ সেই লড়াই চলল না। যদু ইতিমধ্যে কোথা থেকে দৌড়তে দৌড়তে আসতে থাকে। যদুকে দেখে লাঠিয়ালগুলো দৌড়ে পালায়। আপনারা ঠিক আছেন তো? কর্তাবাবু আপনাদের সাবধান করে দিছিল না? সাবধান তো করেছিলেন, কিন্তু ওরা কারা? আর আমাদের ওপর এভাবে ঝাঁপিয়েই বা পড়লো কেন? সে অনেক কথা বাবু, চলুন আপনাদের পৌঁছে দিই। আপনাদের ভারী বিপদ দেখছি। তুমি কোথায় গিয়েছিলে? আমি দূরে ঘোড়া গাড়িখানা দেখতে পেলুম, তাই আপনাদের জন্য গাড়ি থামাতে গেছিলাম। কিন্তু এই দাদা বাবু তো রক্ত ঝরছে দেখছি। হ্যাঁ, ওর এখন ডাক্তারের দরকার। আশেপাশে কোথাও হাসপাতাল আছে? এখানে হাসপাতাল কোথা বাবু? সামনেই এক কবরেজ আছে। চলুন চলুন, সেখানেই চলুন, সেখানেই চলুন। থাক, তার প্রয়োজন নেই। সমরেশ আশেপাশের জঙ্গল থেকে খুঁজে কোনো ভেষজ পাতা হাতে ডলে আমার কপালে লাগিয়ে দেয়। তারও হাতে পায়ে বেশ চোট লেগেছে লক্ষ্য করলাম। আমার কাছে ঔষধ আছে, আমরা পান্থশালায় ফিরে যাচ্ছি। রাজমোহন বাবুকে বলবেন, আমরা পরে কথা বলে নেব। ঠিক আছে কর্তা। আমাদের ওপর এমন হামলা হওয়ার কারণ কি সমরেশ? আমরা তো কোনো কিছুই এখনো করিনি। তুমি আজ লাঠি চালাতে না জানলে তো বুঝি আজই শেষ দিন হয়ে যেত আমাদের। ভয় নেই অমিত, এটা আমাদের পরীক্ষা ছিল। পরীক্ষা মানে? লাঠি চালাতে গিয়ে যা বুঝলাম, ওরা আমাদের ওপর আক্রমণ করলেও আমাদের প্রাণে মারার উদ্দেশ্য ছিল না। প্রাণে মারতে চাইলে সেটা তাদের কাছে সহজ ছিল। কি সব বলছো? কিছুই বুঝছি না। প্রাণে মারার উদ্দেশ্য ছিল না, আবার বলছো পরীক্ষা? কিসের পরীক্ষা? কে নিচ্ছে পরীক্ষা? কে নিয়েছে পরীক্ষা সেটা সময়ই বলবো। এখন তোমার জখমে ঔষধ লাগাতে হবে, অনেকটা কেটে গেছে। সমরেশের থেকে সদুত্তর না মেলায় মনটা বড় বিচলিত লাগছিল। এইদিকে কপালের আঘাতটাও টনটন করছিল ব্যথায়। কিছুক্ষণ পর সূর্যতরণের সামনে এসে আমাদের ঘোড়ার গাড়ি দাঁড়াতেই দেখি পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। আমি খানিকটা অবাক হলাম। এ কি, পুলিশের গাড়ি কেন? সূর্যতরণে কিছু হলো নাকি? সমরেশও অবাক হয়। ভাড়া মিটিয়ে আমরা পন্থাশালার সামনে যেতেই দেখি চার্লস কাঁদো কাঁদো স্বরে কিছু বলছে পুলিশকে। এদিকে নয়নতারাও কাঁদছে। দীননাথকে দেখে তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? পুলিশ কেন? আগে বাবু, এই ফিরিঙ্গি বাবুর বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দীননাথের কথা শুনে আমরা দুজনেই খুব হতবাক হলাম। চার্লসের স্ত্রী, মানে তো শালিনী, সে হঠাৎ নিখোঁজ কিভাবে হলো? পন্থাশালার সমস্ত পরিচারকদের ডাকা হয়েছে। সূর্যতরণের মালিকও হাজির হয়েছেন। পুলিশ অফিসার সকলকে জিজ্ঞাসাবাদ করছিলেন। আমাদের দেখে তিনি সামনে এগিয়ে এলেন। আপনাদের পরিচয়টা? নমস্কার, আমি সমরেশ সোম আর আমার বন্ধু অমিত। আপনি সমরেশ সোম?
দক্ষিণ কলকাতার ভবানীপুরের সমরের সোম? মানে মানে গোয়েন্দা সমরের সোম? আগে হ্যাঁ, আমি সেই সমরের সোম। আরে কি সৌভাগ্য! আমি শরৎ বসু, কাঁথি থানার বড়বাবু। এইভাবে আপনার সাথে সাক্ষাৎ হবে সত্যি ভাবিনি। আপনি এখানে কবে এসেছেন? গতকাল এসেছি। পাশের গ্রামে কিছু জরুরি কাজ ছিল। আমরা যখন এখানে আসি তার কিছুক্ষণ পরেই চার্লস এবং ওনার স্ত্রী শালিনী আসেন। তারপরেই নয়নতারা দেবীও আসেন। হ্যাঁ, সেটা শুনলাম আমরা। কিন্তু আজ সকালের পর থেকে নাকি শালিনী দেবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি, খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? সেটাই তো অবাক হচ্ছি। সবাইকে জিজ্ঞাসাবাদ করা হলো, তারা কেউই কিছু বলতে পারছে না। চার্লস বলছে সকালে সে আর তার স্ত্রী শালিনী সমুদ্র তীরে সূর্যোদয় দেখতে গিয়েছিল। একসাথেই তারা দীর্ঘক্ষণ বসেছিল, কিন্তু তারপরেই চার্লস দুজনের জন্য চা নিতে সেখান থেকে চায়ের দোকানে এসে ফিরে যেতেই দেখে শালিনী সেখানে নেই। কি আশ্চর্য! কোথায় যেতে পারেন তিনি? চার্লস তো বলছেন তারা নাকি এখানকার কিছুই চেনে না। তিনি ভয় পাচ্ছেন তার স্ত্রী হয়তো সমুদ্রের ঢেউয়ে ভেসে গেছেন। ভেসে গেলেও তো মৃতদেহ পাওয়া যাবে। আপনারা সমুদ্র তীরে খুঁজেছেন? এখন তো আর সম্ভব নয়। যতটা দূর খোঁজা সম্ভব হয়েছে দেখা হয়েছে, আবার আগামীকাল ভোরে যেতে হবে। চার্লসকে দেখলাম বিষণ্ণ মুখে দাঁড়িয়ে। নয়নতারা তক্তপোষে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সকালে এই নয়নতারার সাথেই তো কথা বলেছিল শালিনী। হঠাৎ কি হলো এমন? সমরেশ চার্লসের দিকে তাকিয়ে এগিয়ে যায়। হ্যালো মিস্টার চার্লস, আই অ্যাম ডিটেকটিভ সমরেশ সোম। হোয়াট হ্যাপেন্ড চার্লস? ডিড ইউ অ্যান্ড ইউর ওয়াইফ হ্যাভ এনি কোয়ারিজ? No, Mr. Anirban. Everything is fine. Actually, I love her very much. Please, Mr. Anirban, help me to find my wife. Don't worry, Charles. I will try. But you also have to cooperate. Oh, sure. সমরেশ ও চার্লসের মধ্যে কিছুক্ষণ কথোপকথন হয়। তার কাছ থেকে যা জানা যায় তা শালিনীকে খুঁজে বের করার জন্য যথেষ্ট ছিল না। সমরেশ সকলকে যে যার ঘরে চলে যেতে বলে। শরৎবাবু, আপনার কি জিজ্ঞাসাবাদ হয়ে গিয়েছে? হ্যাঁ, আমার যা জিজ্ঞাসাবাদ ছিল হয়ে গেছে। তাহলে আপনি আমাদের ঘরে আসুন। আমার বন্ধুর মাথায় চোট লেগেছে, ওষুধ লাগাতে হবে। তারপর না হয় বাকি কথা আলোচনা করা যাবে। হ্যাঁ, সেটাই লক্ষ্য করছি অনেকক্ষণ থেকে। জিজ্ঞাসা করতে পারছিলাম না কিভাবে হলো। সে অনেক কথা, সময় করে বলবো। এরপর সমরেশ আমার কপালে ঔষধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। আচ্ছা, আপনার কি মনে হয় সমরেশবাবু, শালিনী দেবী কি নিজে থেকেই কোথাও চলে গিয়েছেন নাকি হারিয়ে গিয়েছেন? আবার সমুদ্রে তলিয়েও যেতে পারেন। কি মনে হয় আপনার? দেখুন শরৎবাবু, আমি এখনো বিষয়টার গভীরে যাইনি। আজ সকালেই আমি নয়নতারা দেবীর সাথে শালিনী দেবীকে কথা বলতে দেখেছি। আর তাছাড়া চার্লসের সাথে তো শালিনী দেবীর সম্পর্ক যথেষ্ট ভালো। অন্তত যতটুকু দেখেছি তাতে তো সেটাই মনে হয়েছে। তবে আজ সকালে কিন্তু শালিনী দেবীর মুখের অভিব্যক্তি ঠিক লাগছিল না। মনে হচ্ছিল উনি খুব সমস্যায় আছেন, আর নয়নতারা দেবীও কিছু একটা বোঝাচ্ছিলেন। তবে বিষয় তো কিছু একটা আছে। অনুমান বলছে সাধারণ কোনো ঘটনা তো নয় এটা। আমাকে বিষয়টা নিয়ে শুরু থেকে ভাবতে হবে। ঠিক আছে সমরেশবাবু, আপনি একবার বিষয়টা নিয়ে ভাবুন। আপনাকে যখন পেয়েছি, তবে এই যাত্রায় আমাকে আপনার সহযোগিতা করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বেশ বেশ। আজ আসছি, কাল সকালে আবার একবার সমুদ্র তীরে তল্লাশি করতে হবে। অমিতবাবু, নিজের খেয়াল রাখবেন। নিশ্চয়ই, আপনি আবার আসবেন। শরৎবাবু চলে যেতেই আমি সমরেশকে ঝুল বারান্দায় গিয়ে দাঁড়াতে দেখলাম। বোধহয় বিষয়টা নিয়ে ভাবছে। আমিও পাশে গিয়ে দাঁড়াই। কি ভাবছো সমরেশ? ভাবছি অনেক কিছুই। আমাদের ওপর এমন হামলা করার কারণ কি? শালিনী দেবী হঠাৎ নিখোঁজ হয়ে গেলেন নাকি অন্য কোনো কারণ? আমাদের ওপর হামলার বিষয়টা না হয় পরে ভাবা যাবে,
কিন্তু শালিনী দেবীর নিখোঁজ রহস্যটা কি সেটাই চিন্তা করছি। একবার নয়নতারার সাথে এই বিষয়ে কথা বলা যেতে পারে। চলো একবার। আমি আর সমরেশ নয়নতারা দেবীর ঘরের সামনে গিয়ে দাঁড়াই। দরজার খিল নাড়তেই ওপাশ থেকে নয়নতারা দেবী বলেন, আমি ব্যস্ত আছি, আমাকে কেউ বিরক্ত করবেন না। আমি সমরেশ সোম বলছি। দরজাটা একবার খুলুন, কিছু কথা আছে। আর বেশি কথা বাড়াতে হয়নি, নয়নতারা দেবী দরজা খুলে দেন। আমরা ভেতরে ঢুকেই দেখি তিনি জামা কাপড় গুছিয়ে সুটকেসে রাখছিলেন। সেগুলোকে এদিকে সরিয়ে বললেন, বলুন সমরেশ বাবু, আমার কাছে হঠাৎ এলেন যে? যদিও আপনার বেশি সময় নেব না। আপনি কি ব্যস্ত? না, মানে আমি ঠিক করেছি কালই এখান থেকে চলে যাব, তাই সমস্ত কিছু গুছিয়ে রাখছিলাম। কালই? কিন্তু শালিনী দেবী যতক্ষণ খোঁজ পাওয়া যাচ্ছে না ততক্ষণ তো কেউই কোথাও যেতে পারবে না নয়নতারা দেবী। কিন্তু আমার সাথে শালিনীর কি? আমি একা এসেছি, সে তার স্বামীকে নিয়ে এসেছে। শালিনী কোথায় গেছে তার জন্য আমি কেন থাকবো এখানে? নয়নতারা দেবী রীতিমতো উত্তেজিত হয়ে ওঠেন। তিনি উচ্চস্বরে কথাগুলো বলতে থাকেন। এ আপনার কেমন কথা নয়নতারা দেবী? শালিনী তো আপনার বান্ধবী। অন্তত গতকাল আপনাদের প্রথম অভিবাদন দেখে যেভাবে উচ্ছ্বসিত হয়েছিলেন তাতে মনে হচ্ছিল যথেষ্ট কাছের বান্ধবী। তা বান্ধবী নিখোঁজ হয়ে যাওয়াতে আপনার কোনো শোক অনুতাপ নেই? কে বলেছে নেই? আমার কিরকম কষ্ট হচ্ছে আমিই জানি। ছোটবেলার বান্ধবীও আমার, হঠাৎ করে কি যে হলো কে জানে। কথাগুলো বলতে বলতেই নয়নতারা দেবী কাঁদতে থাকেন। আপনার কি মনে হয় শালিনী দেবী কোথায় যেতে পারেন? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমাকে এসব প্রশ্ন কেন করছেন বলুন তো? আচ্ছা ঠিক আছে, অন্য জিজ্ঞাসা করি। আপনার বাড়ি কোথায়? আর শালিনীর সাথে কিভাবে পরিচয় আপনার? আমি জানি না, আপনি আমায় কেন এসব জিজ্ঞাসা করছেন। তবু বলছি, আমার বাড়ি ঝাড়গ্রামে, লালগড় রাজবাড়ির ওখানে। শালিনীর বাড়িও সেখানে। একই পাঠশালায় পড়াশুনো করতাম, তখন থেকেই আমাদের পরিচয়। আচ্ছা, আপনি একা এসেছেন কেন? আপনার সাথে আর কেউ কেন আসেনি? আসলে সাধারণত মহিলারা একা বাড়ির বাইরেই বের হয় না, সেখানে আপনি একাই। দেখুন সমরেশ বাবু, আমি জানি না আপনি কেন আমাকে এসব জিজ্ঞাসা করছেন। আমি সব প্রশ্নের উত্তর আপনাকে দেওয়ার প্রয়োজন মনে করি না। দুঃখিত নয়নতারা দেবী, তবে আমার কাছে এড়িয়ে গেলেও পুলিশ কিন্তু আপনাকে ছেড়ে দেবে না। রহস্য উদ্ঘাটন না হলে আপনি হয়তো বাড়ি ফিরতে পারবেন না। আশ্চর্য, কিন্তু আমি তো এসবের কিছুই জানি না। দেখুন, আপনি যদি কিছুই না করেন তাহলে তো আর ভয় নেই। যা জিজ্ঞেস করছি উত্তর দিলেই হলো। পুলিশ অফিসার আমাকে তদন্তভার দিয়েছেন, তাই আপনি শালিনী দেবীর বিষয়ে কতটা জানেন সেটাই জানতে চাই। এতে পুলিশি জেরা থেকে আপনিও বাঁচবেন। বলুন, আর কি জানতে চান? শালিনী দেবীর সাথে শেষ কবে সাক্ষাৎ হয়েছিল আপনার? আমাদের শেষ সাক্ষাৎ ঠিক মনে নেই, অনেক বছর আগে হবে। আচ্ছা বেশ। শালিনীর সাথে উইলিয়ামসের সম্পর্ক কেমন? শালিনীর সাথে চার্লসের সম্পর্ক মোটেও সুখকর ছিল না। তারা বাইরে সকলকে দেখায় কত সুখী তারা। শালিনী তো আজ সকালেই বলছিল আমাকে, তার নাকি চার্লসের সাথে রাতে খুবই অশান্তি হয়েছে। সে আর এই সম্পর্ক নিয়ে থাকতে চায় না। তাদের বিয়ের কতদিন হয়েছে? মাস দুয়েক হবে। আচ্ছা বেশ, আমরা এখন আসছি, আপনিও বিশ্রাম নিন। তুমি কি কিছু অনুমান করেছো? নয়নতারা দেবীকে এত জবাবদিহি করছিলে যে? অনুমান তো করেছিলাম অন্য, কিন্তু বিষয়টা দেখছি আরো গভীরতর। তোমার শরীর ঠিক আছে তো অমিত? না, খুব যন্ত্রণা করছে বুঝলে। তুমি ঘরে যাও, কিছুক্ষণ ঘুমিয়ে নাও, আমি একটু পরে আসছি।
মাথাটা সত্যি ভীষণ যন্ত্রণা করছিল। তাই সমরেশের নির্দেশ মানতে মন চাইলেও ঘরে ফিরে আসি। বিছানায় শুয়ে চোখ বন্ধ করতেই কখন ঘুমিয়ে পড়েছি খেয়ালই নেই। সমরেশের ডাকে ঘুম ভাঙে। ওঠো অমিত, রাতে খাবার খেয়ে ওষুধ খেয়ে নাও, তাহলে কাল সুস্থ বোধ করবে। ঠিক আছে, আমার এখন আর খারাপ লাগছে না। তুমি কোথায় গিয়েছিলে? আমি চার্লসের সাথে কথা বললাম, বুঝলে অমিত, তাতে যা মনে হয়েছে শালিনীর মনে হয়তো অন্য কিছু চলছে। অন্য কিছু মানে? অন্য কিছু মানে শালিনীর সম্বন্ধে চার্লস বিশেষ কিছুই জানে না। 3 মাস আগে পরিচয় আর 2 মাস আগে বিয়ে করে। শালিনীর বাড়ি কোথায়, পরিবারে কে কে আছে, সে বিষয়ে কিছুই নাকি চার্লস জানেন না। তাদের দুজনের প্রথম দেখা হয়েছিল দার্জিলিংয়ে। একই পান্থশালায় ছিলেন তারা, সেই সূত্রেই আলাপ। চার্লস ভীষণ ধনী একজন ব্যবসায়ী, তার বাড়ি ব্যবসা সবই নাকি লন্ডনে। শালিনীর জোড়াজুড়িতেই নাকি তাদের মন্দারমণি আসা। সকালে যখন আমরা শালিনী আর নয়নতারাকে কথা বলতে দেখি, তারপরেই নাকি চার্লস আর শালিনী সমুদ্র তীরে যায়। একেবারে নির্জন জায়গায় যায় তারা, যেখানে কেউ খুব একটা যায় না। শালিনীর নাকি নির্জনে বসে সময় কাটানোর ইচ্ছে ছিল। তারপর সেখানে দুজনে কিছুটা সময় কাটানোর পর নাকি চা খেতে ইচ্ছে হয়। শালিনীকে বসিয়ে রেখে চার্লস সমুদ্র তীর ছেড়ে চলে আসে অনেকটা দূর। তারপর ফিরে যেতেই দেখে শালিনী সেখানে নেই। পান্থশালায় এসে চার্লসই প্রথম জানায় যে শালিনীকে পাওয়া যাচ্ছে না। তারপরই থানায় টেলিফোন করে। তাহলে কি বুঝেছো বিষয়টা? কোথায় যেতে পারে শালিনী দেবী? আমার মন বলছে শালিনী দেবী হয়তো আর বেঁচে নেই, তার সাথে কিছু তো একটা হয়েছে। মানে তুমি কি বলতে চাইছো? খুন হয়েছে? হয়তো তাই। কালকে সূর্যোদয়ই সব কথা বলবে। রাতে খাবার খেয়ে শুয়ে পড়ি। শুয়ে পড়লেও রাতের ঘুম আসছিল না। আমি নিশ্চিত সমরেশ একটা কিছু ঠাহর করে ফেলেছে, যা আমি অনুমান করতে পারছি না। আগামী সূর্যোদয় হয়তো সত্য ঘটনা উদ্ঘাটন করবে। সকাল হতেই টেলিফোনটা বেজে ওঠে। সমরেশ রিসিভারটা কানে লাগাতেই উচ্চস্বরে বলে ওঠে, কি? শালিনী দেবীকে পাওয়া গেছে অচৈতন্য অবস্থায়? কোথায় আছেন এখন তিনি? কাঁথি হাসপাতালে? ঠিক আছে, আমরা আসছি। কি হলো সমরেশ? কার টেলিফোন ছিল? শরৎবাবুর। তিনি বললেন সমুদ্রের তীরে নাকি শালিনী দেবীকে জ্ঞানহীন অবস্থায় পাওয়া গেছে। চলো, হাসপাতালে যেতে হবে। সমরেশের কথায় আমি হতবাক হয়ে গেলাম। তাহলে কি শালিনী দেবী সত্যি সত্যি সমুদ্রের ঢেউয়ে ভেসে গিয়েছিল? শুনেছি সমুদ্র নাকি কোনো কিছুই নেয় না, তাকে যা দেওয়া হয় সে আবার সেটাই ফিরিয়ে দেয়। কথাগুলো 7-5 ভাবতে ভাবতে তৈরি হয়ে নেই। নয়নতারা আর চার্লসের ঘরের সামনে যেতেই দেখি তারা কেউ ঘরে নেই। সম্ভবত তারা আগেই খবর পেয়ে হাসপাতালে ছুটেছে। আমি আর সমরেশ পন্থশালা থেকে বেরিয়ে ট্যাক্সি নিয়ে হসপিটালে পৌঁছাই। হাসপাতালের বাইরেই শরৎবাবু দাঁড়িয়ে, আরও কয়েকজন কোতোয়াল রয়েছেন। আপনি ঠিক যেমনটা বলেছেন সমরেশবাবু, তেমনটাই করেছি। এবারে বাকিটা কিন্তু আপনারই হাতে। আপনি নিশ্চিন্তে থাকুন শরৎবাবু। ঘুঘু বোধ হয় এতক্ষণে ফাঁদে পা দিয়ে দিয়েছে। আমি যা অনুমান করেছিলাম ঠিক তাই। সমরেশ মনে মনে কিছু একটা যে ভেবেছে তা বুঝেছি, তবে সবটাই আমার কাছে ধোঁয়াশা। আমি, সমরেশ, শরৎবাবু আর 2 জন কোতোয়াল হাসপাতালের পেছনের দিকে দরজা দিয়ে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠি। 2য় তলের সর্বশেষ ঘরের পেছনের দরজা দিয়ে ঢুকে পর্দার আড়ালে দাঁড়িয়ে পড়ি। আড়াল থেকে দেখতে পাই বিছানায় একটি রোগীকে ঢেকে রাখা রয়েছে। আমরা সকলেই নিশ্চুপ দাঁড়িয়ে রয়েছি, কারো আসার অপেক্ষায় অপেক্ষমান। কয়েক মিনিট যেতেই ঘরের দরজাটা খুলে যায়। কালো রঙের জুতো পরিহিত একজন ভেতরে প্রবেশ করে। পরনে কালো রঙের লম্বা কোট,
মুখ ঢাকা, হাতে দস্তানা, মাথায় হ্যাট। ধীরে ধীরে সেই মৃতদেহের দিকে এগিয়ে আসে। বিছানার থেকে বালিশটা হাতে নিয়ে সেই রোগীর দিকে এগোতেই শরৎবাবু আড়াল থেকে সজোরে হাঁচি দিয়ে ওঠেন। আর সেই শব্দ পেয়েই আগন্তুক ব্যক্তি বালিশ ছুঁড়ে দিয়ে দরজা দিয়ে দৌড়ে পালায়। আর তার পিছু সমরেশ এবং শরৎবাবুও দৌড়তে থাকে। আমিও এবারে উল্টো দিক দিয়ে বের হয়ে ছুটতে থাকি। অবশেষে আগন্তুকের শেষ রক্ষা হয় না, সমরেশ ধরেই ফেলে। কে আপনি? আর শালিনী দেবীকে মেরে ফেলতে গিয়েছিলেন কেন? বলুন কে আপনি? সেই আগন্তুককে চারিদিকে ঘিরে ফেলা হয়। শরৎবাবু সামনে গিয়ে মাথার হ্যাট টেনে সরিয়ে ফেলতেই লম্বা চুলের বিনুনি বেরিয়ে আসে। উপস্থিত সকলেই হতবাক হলেও সমরেশের মুখে ঈষৎ হাসি লক্ষ্য করলাম, কারণ তার যে আগে থেকেই অনুমান ছিল। নয়নতারা দেবী, আপনি আপনি কেন শালিনী দেবীকে মেরে ফেলতে চান? বলুন বলুন বলছি। তার মানে শালিনী দেবী নিখোঁজ হওয়ার পেছনে আপনারই ষড়যন্ত্র রয়েছে? নয়নতারা দেবী হাঁটু মুড়ে অঝোরে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতেই বলতে থাকে, বিশ্বাস করুন, আমি আমি শালিনীকে মেরে ফেলতে চাইনি। ও আর আমি তো একই সাথে পরিকল্পনা সাজিয়েছিলাম। আমি কেন ওকে মারবো? আমি তো বুঝতেই পারিনি যে ওটা শালিনী বসে আছে। আমি আমি ভেবেছিলাম। কি ভেবেছিলেন? কাকে ভেবেছিলেন? আমি ভেবেছিলাম সমুদ্রের তীরে চার্লস বসে আছে, আর তাই পেছন থেকে ধাক্কা দিয়েছিলাম। চার্লসকেই বা কেন ধাক্কা দিতে চেয়েছিলেন? ও তো আপনার বান্ধবীর স্বামী। আমি নয়, চার্লস ছিল আমাদের তুরুপের তাস। শালিনীর চার্লসকে বিয়ে করাটা প্রথম বিয়ে ছিল না। আমাদের পরিকল্পনা ছিল চার্লসকে বিয়ে করার পর তার সমস্ত সম্পত্তি ধীরে ধীরে শালিনীর নামে করে নেওয়া, আর চার্লসকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া। চার্লসকে পৃথিবী থেকে সরানোর কি প্রয়োজন? সে থাকলে তো সম্পত্তির ভোগ করতে পারতেন। চার্লস বেঁচে থাকলে তো আবার বিয়ে করাটা সম্ভব হবে না। আমাদের উদ্দেশ্য ছিল সব থেকে অর্থশালী হওয়া। সেই ব্রিটিশরা আমাদের দেশের সম্পত্তি লুট করে নিয়ে গেছে, তেমনি ব্রিটিশ ছেলেদের প্রেমের জালে জড়িয়ে তাদের সম্পত্তি কেড়ে নেওয়াটাই উদ্দেশ্য ছিল আমাদের। আপনার কথা শুনে সত্যি আশ্চর্য হচ্ছে। কতবার বিয়ে করবেন এভাবে? ভারতীয় নারীর এমন শোভা দেয় কি? কতবার বিয়ে করব তা জানি না, তবে আমরা প্রচুর প্রচুর অর্থশালী হতে চেয়েছিলাম। শালিনী দেবীকে মেরে ফেলতে চাননি বলছিলেন আপনি। তার মানে শালিনী দেবীকে আপনি মেরে ফেলেছেন, কিন্তু কেন? আমাদের আমাদের পরিকল্পনা ছিল চার্লস যখন ধীরে ধীরে সমস্ত সম্পত্তি শালিনীর নামে করে দেবে, তখন কোনো একটা নির্জন জায়গায় নিয়ে গিয়ে তাকে মেরে ফেলতে হবে, আর তার মৃতদেহ কোথাও লুকিয়ে ফেলতে হবে, যেন কেউ কোনোভাবে কিছু বুঝতে না পারে। তারপর থানায় নিখোঁজ হওয়ার অভিযোগ জানিয়ে দুজনে কয়েক মাসের জন্য আলাদা হয়ে যাব। চার্লস যে 2 মাসের মধ্যেই শালিনীকে এতটা বিশ্বাস করে ফেলবে ভাবতে পারিনি। সমস্ত সম্পত্তিও প্রায় শালিনীর নামেই করে দিয়েছিল, তাই পরিকল্পনা মাফিক চার্লসকে মন্দারমণি নিয়ে আসা হয়। উদ্দেশ্য ছিল আজ সকালে শালিনী আর চার্লস দূরে সমুদ্রের তীরে যেখানে বড় বড় সব কাঁটাতারের পাথরগুলো আছে তার উপর বসে থাকবে। সেখানে আর কেউ থাকবে না। শালিনী কোনো আছিলায় সেখান থেকে সরে যাবে। সেই সুযোগেই চার্লসকে আমরা পিছন থেকে আচমকা ধাক্কা দিয়ে পাথরে ফেলে দেব, তাতে সে মাথায় আঘাত পাবে। সেই সুযোগে দুজনে চার্লসকে খুন করে সমুদ্রে ভাসিয়ে দেব। কিন্তু আমি যখন পৌঁছাই তখন প্রথমে শালিনীকে দেখতে পাইনি। আমি চার্লসকে পিছন থেকে সজোরে ধাক্কা দিতেই সে উবু হয়ে পড়ে গেল। মাথায় আঘাত পাওয়া মাত্রই মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। তারপর খেয়াল হয় সে চার্লস নয়, চার্লসের পোশাকে শালিনী বসেছিল। আমি ভয় পেয়ে যাই, যদি চার্লস এসে আমাকে খুনি প্রমাণ করে। আমি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যাই। তারপর আমি আর কিচ্ছু জানি না।
আজ আমি যখন শুনেছি শালিনীকে পাওয়া গেছে তখন তখন ভয় পেয়ে যাই। শালিনী যদি আমাকে ভুল বুঝে পুলিশকে বলে যে আমি তাকে মারতে চেয়েছি, তাহলে তাহলে কি যে হবে আমার। এতটাই ভয় পেয়েছিলেন যে বান্ধবীর গলা থেকে কালো মুক্তোর মালাটা পর্যন্ত ছিনিয়ে নিয়েছিলেন? আসলে আসলে মুক্তোর মালাটা ভীষণ দামি ছিল, তাই তাই আর তাই আর লোভ সামলাতে পারেননি। আজ লোভ সংবরণ করতে শিখলে হয়তো ধরা নাও পড়তে পারতেন। মুক্তোর মালাটা আমি কাল রাতেই আপনার গয়নার বাক্সে দেখেছি। সেই মালাটা গত পরশুদিনও শালিনী দেবীর গলায় ছিল, যেটা পরেই সমুদ্র তীরে তিনি চিত্রশিল্পীকে দিয়ে চার্লস আর নিজের ছবি আঁকিয়েছিলেন। কিন্তু সমরেশবাবু, তাহলে শালিনী দেবীর মৃতদেহ কোথায় গেল? নয়নতারা দেবী তো শালিনী দেবীকে সেখানেই ফেলে আসেন। মানে মৃতদেহ কেন? আপনারা যে বললেন শালিনীকে পাওয়া গেছে জ্ঞানহারা অবস্থায়, তাহলে তাহলে হাসপাতালে কে ওটা? ওটা অন্য রোগী, মিথ্যে কথা বলছে। শালিনী দেবীকে পাওয়া যায়নি। মিথ্যে না বললে আপনি ভয় পেয়ে ছুটে আসতেন না। কি এত বড় ষড়যন্ত্র? কেন? ষড়যন্ত্র শুধু আপনিই করতে পারেন সমরেশবাবু। তাহলে শালিনী দেবীর খোঁজ মিলবে কিভাবে? খোঁজ তো মিলবেই। চার্লস কোথায়? সে কেন আসেনি? অমরেশ কথাটা বলতেই আমরা সকলে লক্ষ্য করি চার্লস অদূরে দাঁড়িয়ে আছে। আমাদের দৃষ্টি তার উপর পড়তেই সে দৌড়ে ঘোড়ার গাড়িতে চড়ে বসে। ঘোড়া ছুটিয়েও লাভ হয় না। শরৎবাবু গাড়ি চালিয়ে ঘোড়ার গাড়ির সামনে গিয়ে থামে। চার্লসকে টেনে বের করে আনা হয়। পালিয়ে লাভ নেই মিস্টার চার্লস। আমি আজ সকালে খোঁজ নিয়েছি তুমি কাল জেলেদের থেকে একটি ডিঙি মোটা অঙ্কের টাকা দিয়ে ভাড়া নিয়েছিলে। আমি নিশ্চিত আপনি সেই ডিঙিতেই শালিনীকে নিয়ে কোথাও গিয়েছিলেন। বলুন, কি করেছেন শালিনীর সাথে? কোথায় সে? She is a cheater. I threw him in the middle of the sea. This is the perfect punishment for her. এরপর চার্লসকে জিজ্ঞাসাবাদ করে যা জানা যায় তা হলো চার্লস সত্যিই ভালোবেসেছিল শালিনীকে, কিন্তু আজ সকালেই সে নয়নতারা আর শালিনীর কথোপকথন শুনে ফেলে। যখন তারা চার্লসকে মেরে ফেলার পরিকল্পনা করছিল, এতেই সে প্রচণ্ড ক্ষেপে যায় এবং হিংস্র হয়ে ওঠে। তাই সে একরকম জোর করেই শালিনীকে নিজের পোশাক, মাথায় হ্যাট, কালো কোট পরিয়ে নিয়ে যায়। ঠিক এই কারণেই নয়নতারা শালিনীকে পেছন থেকে চিনতে পারেনি। তাই সে যখন ফিরে গিয়ে দেখে শালিনী অচেতন হয়ে পড়ে আছে, তাকে বাঁচানোর চেষ্টা না করেই মাঝ সমুদ্রে ফেলে দেয়। এরপর তার উদ্দেশ্য ছিল নয়নতারাকেও মেরে ফেলা। সেটা আর সার্থক হয়নি। তবে এত বড় ষড়যন্ত্র যে কোনো মহিলা ঘটাতে পারে তা সত্যি অভাবনীয়। এরপর চার্লস আর নয়নতারাকে থানায় নিয়ে যাওয়া হয়। ধন্যবাদ সমরেশবাবু, অমিতবাবু, এই এত বড় ষড়যন্ত্রকে উদ্ঘাটন করার জন্য। আবার ধন্যবাদ কিসের? তবে শালিনী দেবীর মৃতদেহ কিন্তু উদ্ধার করলেই বেচারি হয়তো বেঁচে যেতে পারত। বেচারি নয় অমিত, এটা প্রথম ঘটনা নয়। এর আগে দুবার তারা খুন করেছে, আর বিভিন্ন জায়গায় তার নাম বদলে এমন ঘটনা ঘটিয়ে চলেছে। কালই সন্দেহ হয়েছিল আমার, কারণ নয়নতারা যখন বলছিল তার বাড়ির ঠিকানা, তখন অনেক ভেবে উত্তর দিচ্ছিল। ঝাড়গ্রামে খোঁজ নেওয়ার চেষ্টা করি রাতেই। আমারই এক বন্ধু থানায় কর্মরত। সে বলল এই নামে লালগড় রাজবাড়ি এলাকায় কেউ থাকে বলে জানা নেই, তবে এমন খুনের ঘটনার খবর তার কাছে আছে। তাই বিষয়টা আরো স্পষ্ট হয়ে যায়। সত্যি সমরেশবাবু, আপনার বুদ্ধিমত্তার প্রশংসা না করে পারা যায় না। সেসব পরে হবে খন, কিন্তু আপনার যে সহযোগিতা চাই আমার। হ্যাঁ নিশ্চয়ই, বলুন না। এই শরৎ বসু সব সময় হাজির আপনার জন্য। আজ নায়েব রাজমোহন চৌধুরীর গায়ে গিয়েছিলাম। সেখানে আমাদের দুজনের ওপর কয়েকজন লাঠিয়াল হামলা করে। অমিত চোটও পেয়েছে। সেটা কে বা কারা করেছে সেটাই উদ্ধার করতে হবে।
বললাম যে এই শরৎ বসু আপনার জন্য সর্বদা হাজির। চার্লস আর নয়নতারা দেবীর সঠিক বন্দোবস্ত আগে করা যাক। চলো অমিত, অন্তত একটা দুশ্চিন্তা তো নেমেছে। এতক্ষণ আপনারা শুনছিলেন তন্দ্রানাথের কলমে গোয়েন্দা সমরেশ সিরিজ গল্প সমুদ্র তীরে ষড়যন্ত্র। সমরেশের চরিত্রে অনির্বাণ, অমিতের চরিত্রে সুদীপ, চার্লসের চরিত্রে ইরফান, রাজমোহনের চরিত্রে দিগন্ত, দীননাথের চরিত্রে রাজ, রামেশ্বরের চরিত্রে দেবজিৎ, শালিনীর চরিত্রে বর্ণালী, নয়নতারার চরিত্রে প্রত্যুষা, স্বরাট বসুর চরিত্রে দেবাঞ্জন, যদুর চরিত্রে রূপঙ্কর। আশা করছি আমাদের ইউনিক পরিবেশনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন গল্প শুনছেন, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আজকের মতন রহস্য শিহরণের দরজা এখানেই বন্ধ হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।